আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা কোনো টান টান থ্রিলার সিনেমার গল্পকেও হার মানায়। একবার ভাবুন, একটা নতুন জীবনের শুরু, একটা স্বপ্নের হানিমুন, মেঘালয়ের শান্ত পাহাড়, আর তারপর হঠাৎ সবকিছু একটা ডার্ক ক্রাইম মিস্ট্রিতে বদলে যায়। শুধু তাই নয়, এই কেসের আইনি প্রক্রিয়ায় এমন একটা টুইস্ট এসেছে যা আমাদের বিচার ব্যবস্থার একটা বড়সড় ফাঁকফোকর একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। চলুন একেবারে গোড়া থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। প্রশ্ন হল, কিভাবে একটা সুন্দর পাহাড়ি ছুটি কাটানোর মুহূর্ত হঠাৎ করে এত জটিল একটা হত্যা তদন্তে রূপ নিল? ঠিক কী ঘটেছিল সেখানে? একটা সাধারণ আনন্দ ভ্রমণের আড়ালে এত ভয়ঙ্কর একটা সত্যি কিভাবে লুকিয়ে থাকতে পারে? এই রহস্যের পড়তে পড়তে রয়েছে চমক। প্রথম অধ্যায়, মর্মান্তিক হানিমুন। মানুষটার নাম ছিল রাজা রঘুবংশী। ইন্দোরের একজন বেশ প্রতিষ্ঠিত ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন তিনি। গত বছর মেঘালয়ে এসেছিলেন জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে, নিজের হানিমুন উদযাপন করতে। কথা ছিল মেঘালয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সুন্দর কয়েকটা দিন কাটাবেন। কিন্তু কে জানত, ওই পাহাড়ের বুক থেকে তিনি আর কোনো দিন নিজের বাড়িতে ফিরে যেতে পারবেন না। চলুন এবার নিখোঁজ হওয়ার টাইমলাইন বা ঘটনার কালক্রমটা একটু দেখে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত গত বছরের 23শে মে। মেঘালয়ে থাকাকালীন রাজা হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। পরিবারের তো রীতিমতো ঘুম উড়ে যাওয়ার জোগাড়। শুরু হয় এক মরিয়া খোঁজ। এরপর কাটে 10টা দিন। 2রা জুন ইস্ট খাসি হিলস জেলার চেরাপুঞ্জি বা সোহরার একটা জলপ্রপাতের কাছে উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত মৃতদেহ। কিন্তু আসল টুইস্ট আসে ঠিক কয়েক মাস পর, 28শে এপ্রিল। এমন একটা অপ্রত্যাশিত আইনি সিদ্ধান্ত সামনে আসে, যেখানে অন্যতম প্রধান অভিযুক্ত সোনম হঠাৎ করে জামিন পেয়ে যান। এত বড় একটা হত্যা মামলার মূল অভিযুক্ত এত সহজে কিভাবে জামিন পেলেন? এর পরের বিষয়টা হল গ্রেফতার আর অভিযোগ। ঠিক কারা ধরা পড়েছিল? মৃতদেহ উদ্ধারের পর তদন্ত যখন শুরু হয়, তখন সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ যাদের গ্রেফতার করেছিল তাদের পরিচয় জানলে রীতিমতো শিউরে উঠতে হয়। হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় খোদ রাজার স্ত্রী সোনম রঘুবংশীকে, সাথে তার কথিত প্রেমিক রাজ কুশওয়াহাকেও। এছাড়া আরও কয়েকজনকে আটক করা হয়। ভাবা যায়, হানিমুনে এসে খোদ স্ত্রীর বিরুদ্ধেই স্বামীকে হত্যার চক্রান্ত। বিশ্বাস আর ভালোবাসার আড়ালে এমন ভয়ঙ্কর একটা বিশ্বাসঘাতকতা লুকিয়ে থাকতে পারে, এটা দেখে তো পুলিশও একেবারে হতবাক হয়ে গিয়েছিল। গ্রেফতারের পর শুরু হয় আইনি লড়াই। অভিযোগের মাত্রা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে চতুর্থ শুনানির আগে পর্যন্ত বেশ কয়েক মাস সোনামকে শিলং জেলের ভেতরে বিচারাধীন অবস্থায় কাটাতে হয়। প্রাথমিক প্রমাণ আর পরিস্থিতির ভয়াবহতা দেখে আদালত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু আইনি ব্যবস্থার নিজস্ব কিছু অদ্ভুত নিয়ম আছে, যা মাঝে মাঝে সাধারণ মানুষের ধারণার একেবারে বাইরে গিয়ে কাজ করে। আর ঠিক এখানেই আসে আমাদের পরবর্তী পয়েন্ট, জামিনের ক্ষেত্রে এই বিশাল অমিল বা আইনি জটিলতা। ব্যাপারটা একটু তলিয়ে ভাবার মতো। শিলংয়ের একই আদালত, একই কেস, অথচ দুজন সহ অভিযুক্তর জন্য সম্পূর্ণ আলাদা দুটো সিদ্ধান্ত কেন নিল? আইনের চোখে দুজনেই তো এই হত্যা মামলার অভিযুক্ত, কিন্তু বিচারিক ফলাফলে এই আকাশপাতার পার্থক্য কেন? একজন পেলেন মুক্তি আর অন্যজনের আবেদন হল সোজা খারেজ। এর উত্তর লুকিয়ে আছে আইনের এক অদ্ভুত ফাঁকফোকরে। 28শে এপ্রিল সোনম রঘুবংশীকে জামিন দেওয়া হয়। কারণ কি জানেন? প্রসিডিউরাল ল্যাপস বা পদ্ধতিগত ত্রুটি। সহজ ভাষায় বলতে গেলে, পুলিশ যখন তদন্ত চালায় বা কাউকে গ্রেফতার করে, তখন তাদের কিছু কড়া আইনি নিয়ম মেনে চলতে হয়। এই প্রক্রিয়ায় যদি সামান্যতম ভুলও থাকে, ধরুন সঠিক সময়ে রিপোর্ট জমা না দেওয়া বা নিয়ম মেনে জেরা না করা, তবে অভিযুক্ত তার সরাসরি আইনি সুবিধা পেয়ে যায়। সোনমের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে। অন্যদিকে ঠিক একই আদালত রাজ কুশওয়াহার জামিন খারিজ করে দেয় টেকনিক্যাল গ্রাউন্ডস বা প্রযুক্তিগত কারণ দেখিয়ে। মানে পদ্ধতিগত একটা সামান্য ভুলের কারণে একজনের জেলের মেয়াদ বাড়ল আর অন্যজন পেয়ে গেলেন মুক্তির স্বাদ। আইন যে আবেগের বদলে কেবল নিছক তথ্যের ওপর নির্ভর করে চলে, এটা তার একটা বড় প্রমাণ। আর হ্যাঁ, এই বিতর্কিত জামিনের খবরটা কিন্তু কোনো গুজব নয়। নিহত রাজার ভাই বিপিন রঘুবংশী স্বয়ং এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের একজন সদস্য হারানোর শোক এমনিতেই কতটা ভারী, তার উপর মূল অভিযুক্তের এভাবে আইনি ফাঁকগোলে বেরিয়ে যাওয়াটা নিঃসন্দেহে চূড়ান্ত হতাশাজনক। প্রিয়জনের মৃত্যুর ন্যায়বিচার পাওয়ার অপেক্ষায় থাকা একটা পরিবারের কাছে এটা তো বিশাল বড় একটা ধাক্কা।
তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া খুব জরুরি, এই কেসটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। তদন্ত আর আদালতের বিচার প্রক্রিয়া এখনও পুরো দমেই চলছে, চূড়ান্ত কোনো রায় এখনও আসেনি। অভিযুক্তরা নির্দোষ নাকি দোষী তা শেষ পর্যন্ত সমস্ত প্রমাণের ভিত্তিতে আদালতই নির্ধারণ করবে। সাময়িক জামিন পাওয়া মানেই যে অপরাধ থেকে চিরতরে মুক্তি, বিষয়টা কিন্তু মোটেও তেমন নয়। এটা কেবল আইনি প্রক্রিয়ার একটা স্তর মাত্র। কিন্তু আইনি লড়াই যখন চলছেই, তখন একটা খুব বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। পুলিশি তদন্তের এই যে পদ্ধতিগত ত্রুটি, এগুলো কি শেষ পর্যন্ত ন্যায় বিচার পাওয়ার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে? আইনের চোখে প্রমাণই সব, কিন্তু সেই প্রমাণ সংগ্রহের প্রক্রিয়ায় যদি এমন মারাত্মক ভুল থাকে, তবে কি সত্যের উন্মোচন আদৌ সম্ভব হবে? এই রহস্যের চূড়ান্ত পরিণতি কী দাঁড়ায় এবং আইনের শাসন শেষ পর্যন্ত কতটা কঠোর